একটি পরিবার থেকে অন্য পরিবারে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে একটি কন্যা সন্তানকে কিন্তু সম্প্রদান করা হয়, যাকে আমরা বলি বিবাহ বা বিয়ে। সেই কন্যা সন্তান কিন্তু তার সেই চেনা পরিচিত বেড়ে ওঠা বাড়িটি, পরিবারটি ছেড়ে গিয়ে অন্য একটি পরিবারে তার মতো করে অনেক স্বপ্ন নিয়ে জীবনযাপন করতে যান। সেখানে গিয়ে তাকে ঠিক কতটা অ্যাডজাস্ট করতে হয়, তার স্বপ্ন পূরণগুলো সত্যি কি হয়, আজকে এমন কিছু নিয়েই আমরা আলোচনা করব, আমরা তুলে ধরবো আপনাদের কাছে সেই বিয়ে বা অ্যাডজাস্টমেন্ট কথাটাকে নিয়ে। কতটা অ্যাডজাস্টমেন্ট করলে বা না করলে আমাদের জীবনটা যুদ্ধে পরিণত হবে না বা হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা, নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি পর্বের মতো আজকেও আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রীমতী কৃষ্ণা দাস দাম। নমস্কার দিদি। নমস্কার। ভালো লাগছে আজকে আপনাকে এখানে কাছে পেয়ে। অনেক দিনের আলাপ আলোচনার পরে আপনি এই আমাদের আমন্ত্রণ গ্রহণ করলেন। একটু দেরি হলো আপনার এই আমন্ত্রণ গ্রহণ করতে, হয়তো অনেক সংশয়, অনেক দ্বিধা পেরিয়ে আজকে আপনি আমাদের এই মঞ্চে। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। প্রথমে যখন পেয়েছিলাম তখন অনেক চিন্তা করেছি, এভাবে সব কিছু যুদ্ধ তো জীবন মানেই যুদ্ধ। মানে জীবনের সত্যিটাকে কি আদৌ এভাবে তুলে ধরা যায়? কি যায় না। ভেতরে অনেক সংশয়, অনেক প্রশ্ন, অনেক উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করি। শেষ পর্যন্ত আমি মানে আপনাদের ইভেন ফোনটা ধরতেও আমি অনেক চিন্তা করেছি, ধরবো কি ধরবো না। কিন্তু আপনার এই আশাটা আজকে আমাদের অনুপ্রাণিত করবে বা আমাদের দর্শক বন্ধুদেরও অনুপ্রাণিত করবে, কারণ আপনি আপনার জীবনের সত্যিগুলো তুলে ধরবেন আজকে, এবং সেটা আপনি সেই সাহসটুকু করতে পেরেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। অনেক ধন্যবাদ জি। নিউজ লাইভ বাংলাকেও অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা প্রোগ্রাম, আসাম গুয়াহাটিতে এরকম একটা সুন্দর প্রোগ্রাম যে হচ্ছে সেটা জেনেও আমার খুব ভালো লেগেছে। আর প্রোগ্রামটা আমি অনেকগুলো প্রোগ্রাম দেখলাম, যেটাতে মানে সত্যি আপনাদেরকে ধন্যবাদ জানাতে হয়, এত সুন্দর প্রোগ্রাম। থ্যাংক ইউ। আমরা আপ্লুত। আমাদের পুরো টিমটাই চায় জীবনের সেই সত্যিগুলোকে তুলে ধরে আমরা যেন কিছু সমাজকে দিতে পারি, কোনো শিক্ষণীয় কিছু আমরা তুলে ধরতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। দিদি, একটু ফিরবো আপনার জীবনে, একটু শুরু থেকে যদি আমরা জানতে পারি, আপনার বেড়ে ওঠা, আপনার ছেলেবেলা, আপনার পারিপার্শ্বিক সব কিছু যদি একটু খানিকটা আমাদের সঙ্গে শেয়ার করেন। আমার বেড়ে ওঠা ছেলেবেলাটা অনেক ভালোই। আমি বড় হয়েছি নাগাল্যান্ডের ডিমাপুর শহরে। আমার বাবা এক্স আর্মি ম্যান ছিলেন ওখানে। আমরা অ্যাকচুয়ালি কলকাতার ছিলাম। বাবার ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে উনি ফিরে যাওয়ার কথা ছিলেন। তো একজন আর্মি পার্সন হিসেবে তো নিশ্চয়ই মানে কড়া শাসন ছিল বাড়িতে। খুব মানে আমার বাবা খুব এই ব্যাপারে খুব সবাই রেনাউন্ড ছিলেন। মানে আমার বাবা খুব ডিসিপ্লিনড একটা লাইফ, প্রচণ্ড ডিসিপ্লিন, প্রচণ্ড। আমরা সবসময় দেখতাম মানে ইভেন পারলে ঘরের পড়া, তখনকার দিনে বেশিরভাগ লুঙ্গি পরতে, লুঙ্গিটা পর্যন্ত ইস্ত্রি করা থাকতো। বাবা অফিস থেকে আসার আগে চটিটা কোথায় থাকবে, এভরিথিং ওয়াজ বিং রেডি। মাও তার সাথে সবকিছু থাকতে হবে। আর বাবার মা মানে শুনেছি, মানে দেখেছি আর কি, রাশি অনুযায়ী তাদের নেচারও ছিল। বাবা ছিলেন সিংহ রাশি, মা ছিলেন মেষ রাশি। বাবা প্রচণ্ড শক্তপোক্ত, মানে একজন আর্মি পার্সোনাল যেরকম হয়। মৃত্যুর আগ পর্যন্ত আমি বাবার শরীরে এক বিন্দু মানে দেখিনি, এক্সট্রা ফ্যাট দেখিনি। প্রচণ্ড লম্বা সুন্দর ফিগারওয়ালা। মা ঠিক পুতুলের মতো, আর মা প্রচণ্ড অ্যাডজাস্টিং। মা
তো এর ছোটবেলা ভেতরে থেকে ছোটবেলায় আপনি অ্যাডজাস্টমেন্ট প্রচুর দেখেছেন। অ্যাডজাস্টমেন্টটা প্রচণ্ড দেখেছি, ওভাবেই বড় হতে হয়, ডিসিপ্লিনে বড় হতে হয়। হ্যাঁ, ওই হিসাবে ছিলাম। বাবা রাগী ছিলেন, তার জন্য অনেক কিছু নিজের ইচ্ছা মতো করেই যে সব কিছু করে ফেলবো, কোনো সেটা হয়ে ওঠেনি। অনেক কিছুতে রেস্ট্রিকশন ছিল। কোনো বন্ধুদের বিয়েতে যেতে হলে বাবার পারমিশনটা দরকার ছিল। পারমিশন তো বাদ দিন, মাকে মানে স্ট্রিক্টলি করা ছিল। আমি যখন বড় হয়ে উঠলাম, তো কোনো বিয়েতে তোমার নেমন্তন্ন থাকলেই তাহলে কৃষ্ণা যেতে পারবে, মানে এটা এভাবেই বড় হয়েছি আমরা। মানে খুব বেশি ব্যারিকেডের আচ্ছা দিদি, আপনি বিবাহ সূত্রে আবদ্ধ হলেন এবং সেটা হচ্ছে আপনার বাবার ইচ্ছেতেই আপনি রাজি হলেন এবং আপনার আস্থা ছিল সেই বিশ্বাসে। কিন্তু কোথাও আপনি বিবাহ পরবর্তী জীবনে বুঝতে পারলেন যে আপনি ভালো নেই। সেই বোধটা আপনি ভালো নেই, সেটা আপনি কখন টের পেলেন? মনে হয় প্রথম দিন থেকে টের পেয়েছি, কিন্তু সব থেকে বেশি টের পেয়েছি যখন আমার প্রথম মিসক্যারেজ হলো এবং আমি আমার স্বামীর কাছ থেকে যে ব্যবহার একটা পেতে হয়, একটা এক্সপেকটেশন থাকে একটা স্ত্রীর, সেটা পেলাম না। বা ধরুন শুধুমাত্র বিবাহ তো শুধুমাত্র একটা ছেলে আর মেয়ের নয়, একটা পরিবার আর একটা পরিবারের সাথে, সেখানেও সেই যে মানে প্রথম একটা সন্তান, সেটা মিসক্যারেজ হওয়ার সেই যে কষ্ট, সেটাকে বোঝার ক্ষমতা, সেটা যখন পেলাম না, তখন আমি ফিরে গেলাম বাবার কাছে। ফিরে গেলাম মানে আমি গেলাম, আমার তখন শারীরিকভাবে অনেক কষ্ট, মানে অনেক কিছু হচ্ছিল, এবং গিয়ে বাবাকে বললাম। কোনো মাত্র সহমর্মিতা আপনি পেলেন না আপনার স্বামীর থেকে? না, এই অবস্থা, কারণ এটা একটা খুব ডেলিকেট পয়েন্ট নারীদের ক্ষেত্রে। প্রথম সন্তান তার জীবনে আসতে চলেছে এবং সেই সন্তান কোনোভাবে যদি মিসক্যারেজ হয়ে যায়, তখন মানসিক ভারসাম্য হারানোর মতো অবস্থা হয়। সেটাকে ওরা মানে না তো স্বামী বুঝলেন, না স্বামীর পরিবারও বুঝলেন, কেউ বোঝার চেষ্টাই করলেন না। যাই হোক, আমি তখন কিন্তু বাবাকে গিয়ে বললাম, মনে হয় না আমি এই সম্পর্কতে বেঁধে থাকা আমার পক্ষে সম্ভব নয় মনে হয়। বাবা আর মোটামুটি আমি কি তখন 95-এ আমার বিয়ে হয়েছে, যদিও সেই সময় অনেক আধুনিকতা এসে গেছে বা আমি পড়াশুনো বাইরে করেছি। বাবা ভাবলেন আমি আমার আপব্রিঙ্গিং, আমার মানে আমার স্বামীর পরিবার বা তাদের আপব্রিঙ্গিং, তারা এমনি, আমার হাজব্যান্ড অনেক ভালো চাকরি, আমি হয়তো অ্যাডজাস্ট করতে পারছি না, অ্যাডজাস্টমেন্টের আমার। তা আমাকে বললেন তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। সেটা আপনার পরিবার থেকে বলা হলো আপনাকে, আপনার বাবা বললেন। আর এদেরকে তো আমি কিছু বলিনি, মানে আমার স্বামী তো এটা ভাবতেই পারেনি আবার অ্যাডজাস্টমেন্টের আবার কোনো প্রবলেম হতে পারে কোনো মেয়ের, এ কথা তাদের মাথার মধ্যে কোনোদিন আসেইনি। আমি তো আমার বাবাকে গিয়ে বললাম এবং বাবা সেটাকে কোনো কিছু ধার্তব্যের মধ্যেই ধরলেন না। তারপরে আমার হাজব্যান্ডকে অল্প বললেন একটু কেয়ার করো, বাস ওভাবে। তখন আমি ফিরে আসলাম, ফিরে এসে আমি ভাবলাম আমি সময় মানে তখন আবার কি আপনি চেষ্টা করবেন বলেই আমি ফিরে আসলাম, আমাকে চেষ্টা করতে হবে, দেয়ার ইজ নো ওয়ে। তো আমি তখন আমার হাজব্যান্ড তখন পোস্টিং ছিলেন টিফুতে, তো আমি বিএড পড়তে ভর্তি হয়ে গেলাম। ভাবলাম টড়াশুনো নিয়ে, এমনিও আমি পড়াশুনো ভালোবাসতাম, তো পড়াশুনো নিয়ে থাকি, তো সুন্দরভাবে দিনটা চলে যাবে। দ্বিতীয় সন্তানের কথা কি তখন দ্বিতীয় সন্তানের জন্য না, ডক্টর অনেক রেস্ট্রিকশন দিয়েছিলেন, তো অতদিন পর্যন্ত সন্তানের কথা ভাববো না, তো ওইভাবে করে যতদিন রেস্ট্রিকশন দিয়েছিলেন ওইভাবে নিয়ে সেকেন্ড ইস্যুর সময় আমরা তখন চিন্তা করলাম। তখন হাজব্যান্ড মানে উনি আমাকে কোঅপারেটই করেছেন, মানে আনতে হয়, এটা কিছুটা মেকানিক্যালি বলা যেতে পারে, একটা সন্তান আসা দরকার। তো এইভাবে আমার সেকেন্ড ইস্যুটা হয়, যে আমার এখনকার যে আমার ছেলে। কিন্তু আমাদের দিদি, আমরা শুনবো আপনার কথা, এই যুদ্ধগুলো নিয়ে আমরা
আরও গভীরভাবে জানবো এবং দর্শকদের পৌঁছাবো, কিন্তু এখন আমাদের একটা নিয়ে নিতে হবে ছোট্ট বিরতি। দর্শক বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন বিশেষ অতিথি, তার কথা আমরা শুনবো, তার কথা তুলে ধরবো আপনাদের কাছে, কিন্তু নিয়ে নিব একটা ছোট্ট বিরতি এই মুহূর্তে। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমরা এবারে সরাসরি চলে যাব কৃষ্ণাদির কাছে। দিদি, আপনি বলছিলেন। আমি বলছিলাম পরে মানে সেকেন্ড ইস্যুটার থেকে। সেকেন্ড ইস্যু আমার ছেলে হলো, জানা কথা। মানে ছেলে হওয়ার পর আমাদের সমাজ ছেলেকে খুব বড় করে ওয়েলকাম করে। আমিও ভাবলাম ছেলে বলে নয়, সন্তান এসছে তো আমি খুব খুশি হব, কিন্তু আমার লাইফের খুশি তো আর আসলো না। জীবনটা ওরকমই চলতে থাকলো। এভাবে চলতে চলতে ছেলের এডুকেশন, তারপরে পারিবারিক যে সুস্থতা, সেটাও আসছে না। তো এই করতে করতে তখন আমি গৌহাটি চলে আসার সিদ্ধান্ত নিই। আমার স্বামী ব্যাংকে চাকরি করতেন, ইচ্ছা করলে উনি পোস্টিং নিতেও পারতেন, কিন্তু ওনার সেই ইচ্ছাটাও ছিল না। তো সেইভাবে, আর সেই সময় আমার বাবাও আমাকে কিছুটা সাপোর্ট করেন, উনি হয়তো বুঝতে পারেন ওনার ভুল। তো সেইভাবে আমি চলে আসি। এখানে আমার এক বোন আছে, এদের সমস্ত কিছু মানে এইভাবে আমি এখানে আসি। ছেলে আমার ডন বস্কোতে অ্যাডমিশন পেল ক্লাস 3-তে। এবং তখন আপনি যেহেতু একজন উচ্চ শিক্ষিতা মহিলা, আপনি মানে আমাকে নিজের ডন পায়ে বস্কো, দাঁড়ানোর জন্য আমি কি চেষ্টা অলরেডি করলেন? মাস্টার ডিগ্রি হোল্ডার ইংলিশে, বিএড পড়াশোনা করেছি নাগাল্যান্ডে। ইংরাজি অনেকটা অলমোস্ট আমার মাদার টাঙের মতো। আমি অফারও পেলাম, কিন্তু ছেলের কথা চিন্তা করে, কারণ কি আমি এখানে একাই ওকে মানুষ করতে হবে। আমি যদি কোথাও 10টা 5টার বা এই ধরনের সকাল 8টার থেকে, তাহলে আমার ছেলেকে মানে যে আপনি যার আপনার সময়টা শুধুমাত্র আপনার ছেলেকে দিতে চেয়েছেন। ছেলের জন্য আমাকে করতে হয়েছে। আমি ভেবেছি, কারণ কি ও তো নিজে আসেনি না, আমার নিজের ইচ্ছাতে তো এসছে। তো সেই কথা ভেবে, কিন্তু এইরকম যখন চলছিল, ছেলের ভিতরে আমি অনেক কিছু মানে ডিফারেন্স পেতাম। ও ভীষণ কম কথা বলে, স্কুলে এই কমপ্লেন আসতো, ঘরেও প্রচণ্ড অ্যাগ্রেসিভ, ডুয়েল নেচার। তো একদিন স্কুলের ফাদার ডেকে আমাকে জিজ্ঞাসা করলো যে কিছু কি মানে আপনাদের ঘরের ভেতরে দ্বন্দ্ব আছে নাকি, যার ইম্প্যাক্ট পড়ছে ছেলের উপর, কিছু করুন। সেইভাবে সেটা তো একটা অ্যালার্মিং সিচুয়েশন। অ্যালার্মিং সিচুয়েশন, এটা আমাকে একাই এটার জন্য চেষ্টা করতে হলো, কারণ আমার স্বামীর তাতে কোনো, এটাতে ওনার এগুলো কিছুই নয়। ওর কথা হচ্ছে এগুলো কিছুই নয়, এগুলো সাধারণ, বড় হলে ঠিক হয়ে যাবে। এবং আপনি সেটা আইডেন্টিফাই করতে পারলেন ফাদার বলার পরে? ফাদার বলার পরে তখন আমি আগের আপনি থেকে মানে কিছুটা কি- একটু মনে হতো। হ্যাঁ, কি পদক্ষেপ নিলেন তখন আপনি? তখন আমি এখানে অনেক ডক্টর দেখালাম। এক একজন এক এক রকম বলছে, নানান অদ্ভুত ধরনের। তো আলটিমেটলি জিএনআরসির ডক্টর নিমিগ হয়, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, উনি আমাকে বললেন, আমি যখন পিলার 2 পোস্ট করছি কি করব, একা সব, আমার হাজব্যান্ড কিন্তু এখানে নেই, ওর পোস্টিং হোজাইতেই রয়েছে। তখন উনি আমাকে বললেন, নর্থ ইস্টে তোমার এগুলো হবে না, ইউ গো টু নিমহ্যান্স। নিমহ্যান্স সম্বন্ধে কেউ তেমন কিছু জানে না। তা আমি তখন অনেক সার্চ করলাম, নেটে গিয়ে অনেক সার্চ করলাম। আপনি মানে এই লড়াইটা একাই একাই লড়লাম, এতে কোনো আমি সাপোর্ট কিছু পেলাম না। এই ক্ষেত্রে আপনি কি আপনার মানে হাজবেন্ডকে জানিয়েছিলেন যে এরকম একটা মানসিক অবস্থান আপনার ছেলের হয়ে দাঁড়াচ্ছে? মানসিক অবস্থান তো বিশেষ করে আজকের যুগেও অনেক সময় মা বাবারা, কারণ আমি নিজে টিচিংয়ে রয়েছে, আমি দেখেছি, বলতেই চায় না। আর সেটা আপনি বলুন 2006, 7,
আর্টের কথা। না মানে আপনারা দুজনেই তো বাবা মা হিসেবে তো তার সন্তানকে ভালো রাখতে চাইবেন সকলেই, কিন্তু যখন মানে আপনি আপনার হাজবেন্ডকে জানালেন সেটা, তারপরেও উনি সেই সম্পর্কটাকে একটা নতুন রূপ দিতে চাইলেন না? আমি তারপরে ডক্টরের সাথে কনসাল্ট করে, নিমহ্যান্সের ডক্টরের সাথে কনসাল্ট করে অলমোস্ট উনাকে ধরলক্ষণ হয়ে উনি আমার সাথে গেলেন আর কি ওখানে। ওখানে যাওয়ার পর অনেক ট্রিটমেন্ট হলো, অনেক কিছু হলো। ট্রিটমেন্ট বলতে তো কিছু না, ওর তো এটা তখন বেরোলো আর কি, যে দিস ইজ বিকজ অফ আওয়ার ফ্যামিলি ইস্যুর জন্য ওর ভেতরে এগুলো এই প্রবলেমগুলো ডেভেলপ করেছে। ডক্টর আমাদেরকে ডাইরেক্ট বললো এক একজনে এক এক রকম থাকে, ওর ভেতরে আইকিউ লেভেলটা অনেক বেশি হাই, সো হি কুড আন্ডারস্ট্যান্ড, হি কুড সেন্স এভরিথিং। আর ওভার সেনসিটিভ হয়, ওভার সেনসিটিভ হয়, তো এইগুলোতেই এইসব প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো অনেক কিছু একটু দর্শক বন্ধুদের কাছে যেতে চাইবো, এটাই ভীষণ একটা ডেলিকেট ইস্যু। যখন বাবা মায়ের মধ্যে যখন ভিন্ন মতামত চলছে, একটা বিরোধিতা চলছে, তখন সেখানে সন্তান কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা কিন্তু একটা সাংঘাতিক বিষয় ভেবে দেখার মতো। এবং ওখানে দাঁড়িয়েও যদি সেই সহনশীলতা ব্যাপারটা আসছে, তখন হয়তো একটা মাই আবার সমস্ত কিছু মেনে নিয়ে এগিয়ে চলেন যে আমার সন্তানকে ভালো রাখতে হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার পিতাও যদি এগিয়ে আসেন যে আমাদের সন্তানকে ভালো রাখতে হবে, তাহলেও হয়তো একটা সুস্থ সম্পর্ক গড়ে তোলা যায়। কিন্তু দিদির ক্ষেত্রে হয়তো সেটা হলো না। না, এটা কিছুই হলো না, এবং এভাবেই আপনি চললো। যখন চলে এলেন তারপরে এটা এইভাবে চললো। ধরুন ছেলে যখন আমি নিয়ে গেছিলাম, প্রথম ছেলে যখন ক্লাস 6-এ পড়ে, কিছুটা ডক্টরের মানে নির্দেশ অনুযায়ী আমার স্বামী এখানে পোস্টিং নিয়ে আসেন। আচ্ছা, উনি নিয়ে এলেন, নিয়ে আসেন, কারণ ওখান থেকে ডাইরেক্ট মানে বলেই দিয়েছিল যে এভরিথিং ওয়াজ বিন ক্রিয়েটেড বিকজ ইউ ডিড নট প্লে দ্য রোল অফ এ ফাদার। এটা ডক্টরের ভার্সন ছিল। তো সেইভাবে এখানে আসেন, কিন্তু আসেন জাস্ট, ওর তখনও প্রায় ওই ধরলক্ষণই চলছিল, ওইভাবেই চলছিল। আপনি যে তার থেকে একটা দূরত্ব তারপরে যে সৃষ্টি হলো, মানে সেটার মূলত কারণটা কি ছিল? মূলত কারণ তো অনেক কিছু কারণ আছে, যা অনেক কিছু হয়তো আমি বলতেও পারবো না, কিন্তু বিশেষ করে আমার মানে ছেলেকে যেটা আমি একটা সুস্থ লাইফ দিতে পারছি না, সেটা আমার সব থেকে বেশি কষ্টের কারণ ছিল। এবং আপনি সিদ্ধান্ত নিলেন সেই আলটিমেটলি আরও অনেক কিছু কারণ হয়েছিল, এবং আলটিমেটলি ও যখন ক্লাস 8-এ উঠলো, আমাদের একটা ফ্ল্যাট হচ্ছিল উলুবাড়িতে, আমি ঢুকবো ফ্ল্যাটে, সেই সময় এমনই সম্পর্কটা এত তিক্ত হলো যে আমি মানে বেরিয়ে আসতে বাধ্য হলাম। আমি সাহস নিলাম বেরিয়ে আসলাম। এটা অনেক দূর, এটা আইনের লড়াই পর্যন্ত করা হলো। আচ্ছা, আইনের লড়াই করে করে তারপরে এটাতে আমার ছেলের উপর আরও এফেক্ট হলো। 8 থেকে 9-এ উঠলো, 9 থেকে 10, তখন তো মানে একটা ক্রুশিয়াল পড়াশোনার। এতে আমার ছেলের প্রচণ্ড এডুকেশনে হ্যাম্পার হলো, মানসিক প্রচণ্ড হ্যাম্পার হলো। এই পিরিয়ডে আমরা আপনার মানসিক অবস্থানটা আমার অবস্থাকে ধরে রাখতে লাগছে। এবং সার্টেনলি আমার মনে আছে, আর তারপরে তখন তো আমরা পুরোই আলাদা থাকছি। আমার তখন স্টার্ট হলো ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, প্রচণ্ড রকম। আমার আশ্চর্য লাগে, যখন প্রথম আমি গুয়াহাটি এসেছি, এই ডন বস্কো আমাকে ডেকেছে নিজে। আমি অনেকদিন ডিটাচ ছিলাম, পড়াশোনার সাথেও ডিটাচ হয়ে গেছিলাম, নিজে ভাবিনি যে ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ এ ভেরি রিনাউন্ড ইংলিশ টিচার। আমি যেখানে যেখানে আমার স্বামী পোস্টিং হতো, ওখানে গিয়ে আমি কোনো কলেজে বা স্কুলে ঢুকে যেতাম। এই গ্যাপে আমাকে যে নিজেকে হারিয়ে নেওয়া না, তো তখন আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য আমার দরকার চাকরি। আমি চাকরিতে ইন্টারভিউ দেওয়া শুরু করলাম। ইনিশিয়াল স্টেজে আমি তো কখনো ভাবিনি যে আমি আবার ইন্টারভিউ ক্র্যাক করতে পারবো না। আমি বেশ কয়েকটা ইন্টারভিউ মানে সেই কতদিন চললো? ধরুন 6-7 মাস। তখন আমি ভাবতে থাকলাম, আমি তখন বুঝতে পারলাম যে আমার রিজেকশনের কারণটা আমি নিজেই, লুফলসগুলো বের করতে শুরু করলেন।
তারপরে হয়ে গেল, আমি চাকরি পেলাম, আস্তে আস্তে চাকরি পেলাম, কিছুটা ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি আসলো, আমরা মা ছিল। শুনবো দিদি আবার আপনার পরবর্তী স্ট্রাগলের কথাগুলো, কিন্তু এই মুহূর্তে আমাদের আবারও নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। বন্ধুরা সঙ্গে থাকবেন, আমরা ফিরে আসছি এক্ষুনি। আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে, সরাসরি আবারও চলে যাচ্ছি দিদির কাছে। দিদি, শুনছিলাম আপনার এই সমস্ত যুদ্ধের কাহিনী। তো এই সমস্ত সংঘর্ষের পরে আপনি একটা চাকরি খুঁজে নিলেন, এবং তারপর পরিণতি হিসেবে আপনি মানে কি সেটাকে বলবেন? চাকরি পাওয়ার পর থেকে আমি কিছুটা মানে ফাইন্যান্সিয়ালি যে স্ট্রাগলটা থেকে কিছুটা হলেও আমি স্থিতি পেলাম। হ্যাঁ, এর ভেতরে আরও অনেক কিছু হলো, যে ছেলেকে পড়াচ্ছি, ছেলের হায়ার এডুকেশন। এই সময় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসলাম আমরা দুজনে, আমি আর আমার হাজব্যান্ডে, যেটা আমাদের লিগ্যাল কোর্টে যে ফাইটটা হচ্ছিল, আমরা ডিসিশন নিলাম ছেলে আমাদের দুজনেরই থাকবে, আমরা দুজন মানে আলাদা থাকবো। সেভাবেই আমরা এখন আছি। আর আজ আমার এইটুকু সাকসেস আমি বলবো, আমি জয়ী এইভাবে বলবো, যে আমি চেয়েছিলাম আমার একটা নিজস্ব কিছু একটা অর্গানাইজেশন আমি নিজে খুলি, সেটা আমি 2022-এ খুলতে পেরেছি, এবং সেটা এভরি ইয়ার এটার গ্রোথ হচ্ছে। এবং অনেক, সেটা একটা কোচিং সেন্টার, যেটা চেক স্মার্ট স্টাডি প্লাজা, যেটা আমার কাহালিপাড়াতে আছে। সেখানে ইভেন আমি 1 বছর পরে আমি ওখানে নিটও ক্র্যাক করিয়েছি। আমার টিম অফ টিচার্স খুব ভালো, এভাবে করেছি। আর তার সাথে একটা ইচ্ছে পূরণ, হ্যাঁ, আমার এটা ইচ্ছা পূরণ। আর একটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি কি বলবো, ভগবানকে ধন্যবাদ জানাবো না কি বলবো, আমার ছেলে যাকে নিয়ে আমি এত স্ট্রাগল করলাম, যাকে নিয়ে আমি নিমহ্যান্স পর্যন্ত নিয়ে গেছি, এবং আপনাকে আমি বলি ইভেন ফ্রম ফ্যামিলি সাইড থেকেও অনেক সময় এরকমও শুনেছি, যখন আমি নিমহ্যান্স নিয়ে গেছি, না নিলে আজ এই সুস্থ ছেলে আমার হতো না। হ্যাঁ, তো তখন এটাও বলেছে আমাকে, তুই এটা নিয়ে যাচ্ছিস, বলিস না কিন্তু সবাইকে, বিয়ে হতে অসুবিধা হবে। এগুলো আমাদের সোশ্যাল একটা স্টিগমা, হ্যাঁ, স্টিগমাগুলো থাকে। এরকম তো ছিল। সেই ছেলে আজ আমার সাইকোলজিরই পিএইচডি করছে। বাহ, খুব খুব দারুণ একটা খবর, এবং সেখানেই বোধহয় মা হিসেবে আপনি জয়ী। আমি এখানে জয়ী, একদম। দিদি, আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। একটা খেলা আছে, র্যাপিড ফায়ার, যেটা তো একটু সেই প্রশ্নগুলো আপনার কাছে তুলে ধরতে চাইব। ঠিক আছে, দেখা যাক কি প্রশ্ন আছে আপনার জন্য, যাতে করে আপনাকে আরও একটু গভীরভাবে আমরা জানতে পারি। আপনার থেকে জানতে চাইব, আপনার কাছে বিবাহ প্রচণ্ড সম্মান, যেখানে মিউচুয়াল সম্মান আছে, সেটাই হচ্ছে কি বিবাহ। সম্মান আর ভালোবাসা, সেটার অভাব বিবাহ শেষ। একদম খুব ঠিক কথা। সম্পর্ক তাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্ট। সন্তান দ্যাটস দ্য গিফট অফ গড, ওয়ার বোথ, এখানে তো আমি বলবো ইয়েস, প্যারেন্টস অ্যান্ড চাইল্ড, যাদের দুজনের ভেতরে এমন সম্পর্ক হতে হয় যে আমার রিফ্লেকশন হবে। আমি তো কখনো কখনো বলি হিউম্যান বিং অ্যাকচুয়ালি ইমমর্টাল নয়, মর্টাল নয়, দে আর ইমমর্টাল, কারণ আমার জিনটাই তো ক্যারি করে নিয়ে যাচ্ছে। খুব সত্যি কথা। এবারে দিদি, যেতে যেতে আপনার থেকে 2-4টে লাইন শুনতে চাইব, যেটা আপনাকেও খুব ইন্সপায়ার করে। হ্যাঁ, আমি কবিতা পড়তে ভালোবাসি, ইভেন বাংলাও জানি আমি।
তবে এখন আমি রবার্ট ফ্রস্টের একটা কবিতার লাস্ট 4টে লাইন, এটা আমাকে খুব ভালো লাগে, এটা আমাকে ইন্সপায়ারও করে। প্রবাবলি একটু দেখে নিচ্ছি, ওই আমার ভাবনাতেও যে লাইনটা আসছে এখন সেটাই কিনা, পড়ুন আপনি। The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. Yes, I have lots of promise which I need to keep. একদম তাই, ভীষণ মনের কথা আপনি বললেন, এবং এই কবিতাটা আমার মনে হয় অনেকের কাছেই ভীষণ ইন্সপায়ারিং, যে মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমাদের চলতে হবে, লড়াই জারি রাখতে হবে যতদিন না পর্যন্ত আমরা শুয়ে না পড়েছি, মানে ঘুমিয়ে না পড়েছি, আমাদের চিরনিদ্রায় আমরা চলে না গেছি। সেটাই বোধহয় কবি বলতে চেয়েছেন এখানে, এবং আপনিও তুলে ধরলেন। যেতে যেতে দিদি, আপনার একটা বার্তা যদি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছান। আমি এটাই বলবো, যেটা আমি আমার জীবন দিয়ে শিখেছি, বিয়ে বলতে শুধুমাত্র দুটো ছেলে আর মেয়ের বন্ধন নয়, এটা দুটো পরিবারের বন্ধন, এবং এটা করার আগে অনেক সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে নিতে হয়, ইভেন মা বাবাকেও অনেক চিন্তা করতে হয়, আর সন্তান বিশেষ করে ইভেন আফটার বিয়ে সন্তানটা আনার আগে অনেক চিন্তা করতে হয়। যদি সন্তানকে আমি অ্যাজ এ প্যারেন্ট, নট অনলি মাদার, ওই কেয়ারটা দিতে না পারি, তাহলে চিন্তাই করতে নেই, সন্তান আনার কথা চিন্তাই করতে নেই, রেসপন্সিবিলিটি নিতে পারবো না, সন্তান কেন আনবো? উভয়েরই দায়িত্ব, সেটা উভয়েরই দায়িত্ব। একদম তাই। দিদি, আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল, আপনি এতটা সময় দিলেন আমাদেরকে, তার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন আপনি, আপনার আগামী পথের জন্য রইল অনেক শুভেচ্ছা। আজকের মতো বন্ধুরা বিদায় নেব আমরা, আমাদের সময় ফুরিয়ে এসছে, কিন্তু অবশ্যই আবার দেখা হবে খুব শিগগিরই জীবন যোদ্ধার আবারও পরবর্তী পর্বে। ততক্ষণ খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।